আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হলো। এখন প্রশ্ন হলো যে আগামী দিনে কারা ক্ষমতায় আসবে, কে ধরবে দেশের হাল। এটি মোটামুটি পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস এই দফাতেও তিনি রাজি ছিলেন না, কিন্তু ছাত্রদের বারবার অনুরোধ, বিশেষ করে নাহিদ ইসলাম এবং তার ২-৩ জনের অনুরোধ তিনি ফেলাতে পারেননি। বলেছেন যে স্যার, আমরা গণ অভ্যুত্থান করেছি, বাংলাদেশের স্বাধীনতা নতুন করে জন্ম হয়েছে, আপনি যদি সামনের লক্ষ্যটা পূরণ না করেন তাহলে বাংলাদেশে আর কেউ নেই যে লক্ষ্যটা বা মুক্তিটা সম্ভব হবে এনে দিতে। বারংবার অনুরোধের পর প্রফেসর ইউনূস রাজি হন, এটি নেপথ্যের কথা। কিন্তু ইউনূস কি দীর্ঘমেয়াদে রাজনীতি করবেন, নতুন রাজনৈতিক দল গঠন করবেন ক্ষমতায় থেকে? না, সেটি করবেন না। তার সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি যদি কোনো নতুন রাজনীতি করতেও চান, তিনি হয়তো কোনো নতুন রাজনৈতিক শক্তিকে সমর্থন দিতে পারেন, বলতে পারেন যে তোমরা করো, আমার সমর্থন আছে। এটা যে কোনো রাজনৈতিক দলই যদি সমর্থন চায় তিনি কিন্তু করবেন। তার লক্ষ্যই হচ্ছে একটা সংস্কার, অর্থাৎ আমাদের যেই ক্ষতি হয়েছে, গণতন্ত্রের ক্ষতি, আমাদের প্রশাসন এবং যেই বিচার বিভাগ, তারপরে শাসন বিভাগ, সেগুলি তিনি মেরামত করবেন, যাতে এমন একটি কাঠামো দাঁড় করাবেন, প্রতিষ্ঠান দাঁড় করাবেন, যারা নিজেদের মতন করে কাজ করবে এবং মানুষের ভোটার অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়। তেমন একটি কাজ করে তিনি বিদায় নেবেন, অর্থাৎ ভালো কাজের মধ্য দিয়ে তার শেষ জীবনটা তিনি শেষ করবেন। তিনি একটি রাজনৈতিক দল করে এই ক্ষমতায় থেকে যাবেন, এই মানসিকতা নিয়ে কিন্তু দেশে ফেরেন। এটা কিন্তু তিনি বাংলাদেশে এসে আজকে প্রথমেই কিন্তু এই কথা বললেন, যদি সহিংসতা চলতে থাকে তাহলে আমি বুঝবো আমার আর দরকার নেই। তার মানে যে কোনো মূল্যে সহিংসতা বন্ধ করতে হবে। এটি যদি তিনি বা তার সরকার না পারে তাহলে তিনি থাকবেন না। এরকম মনোভাব যার, তিনি আসলে ক্ষমতায় আঁকড়ে থাকবেন না। কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঘটনাটা ঘটে গেল, নতুন একটি রাজনৈতিক শক্তি চলে আসলো, যেই শক্তি বাংলাদেশে এক ধরনের রাজতন্ত্র তার অবরচনা করল, পরিবারতন্ত্রের একেবারে চির অবসান ঘটিয়ে দিল। অর্থাৎ এমন একটা ধারণা ছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার উত্তরসূরি হিসেবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি হচ্ছেন দেশ চালাবেন যতদিন তিনি জীবিত থাকেন, অথবা তার পরিবারের অন্য সদস্যরা চালাবেন, তাদেরই অধিকার আছে। এই জন্য তিনি প্রায় বলতেন যে আমার বাবা স্বাধীনতা এনেছে, আমি এখন এই স্বাধীনতা অর্থাৎ রক্ষা করব বা এই দেশ আমি চালাবো, মুক্তিযুদ্ধের চেতনায় এবং উন্নয়ন করব। এখানে জামাত, বিএনপি, স্বাধীনতার পরাজিত শক্তি কোনো ঠাঁই নেই। তার মানে হচ্ছে আওয়ামী লীগের বাইরে অন্য যেই রাজনৈতিক শক্তি যারা ক্ষমতা আসতে পারে, যেমন বিএনপি, জামাত, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। তাদেরকে ইঙ্গিত করে বলা হতো এরা যেহেতু স্বাধীনতা বিরোধী রাজাকার, সুতরাং এদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তাহলে এরা যদি না থাকে তাহলে ক্ষমতায় কে থাকে? তাহলে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ ছাড়া বিকল্প নেই। এক ধরনের এইরকম একটি বক্তব্য দিয়ে তিনি কিন্তু রাজতন্ত্র বা একনায়কতন্ত্র, একটা ফ্যাসিজম মোটামুটি প্রতিষ্ঠা করেছেন। এই যে কোটা সংস্কার আন্দোলনের, এটাও কিন্তু তার ওই মাথা থেকে, যে সেখানেও একটা বিভেদ, যেখানে মুক্তিযোদ্ধারা চাকরি বাকরি করবে আর বাকিরা হচ্ছে রাজাকার, ফলে তাদের অধিকার নেই। এই যে বিভেদ টানার বিরুদ্ধে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সেই বাস্তবতাটা কিন্তু বিএনপি ইতিমধ্যে বুঝতে পেরেছে এবং তারা, কালকে আমি দেখলাম বেগম খালেদা জিয়ার বক্তব্য এবং তারেক রহমানের বক্তব্য, তারা কিন্তু ছাত্রদের কৃতিত্বকে স্বীকার করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং রীতিমতো এই গণ অভ্যুত্থানের যে পুরো এটা যে ছাত্র জনতা, সেটি তারা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছে। কিন্তু এখন স্বীকারটাই কি বড় কথা? বিএনপির রাজনৈতিক দল হিসেবে যে কাঠামো, সেই কাঠামো, আভ্যন্তরীণ যে কাঠামো, সেই কাঠামো আওয়ামী লীগের সঙ্গে কাঠামোর কিন্তু খুব একটা পার্থক্য নেই। অর্থাৎ এখানেও এক ধরনের একনায়কতান্ত্রিক একটি সিস্টেম চালু আছে,
সর্বস্তরে গণতন্ত্রের মধ্য দিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দলের আভ্যন্তরে যে নেতৃত্ব তৈরি করা, নির্বাচন করা এবং হচ্ছে যোগ্য নেতৃত্বের হাতে যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসা, এই প্রবণতা কিন্তু বিএনপির মধ্যেও নেই। কিন্তু গণঅভ্যুত্থানের চেতনাটা হলো যে একটা পরিবর্তন, এখানে কোনো রাজতন্ত্র, পরিবারতন্ত্র এটা কায়েম করা যাবে না। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের চর্চা করবে, তারা স্বাধীন ভোটের অধিকারকে স্বীকৃতি দিবে, তার ভিত্তিতে দেশ চলবে। যেমন এখন ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসবে যে একটি তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম, তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন প্রবর্তন হলেও বিএনপির জন্য কোনো আপত্তি নেই, কেননা এখন তত্ত্বাবধায়ক সরকার হোক, যে সরকারই হোক না কেন, এই মুহূর্তে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশভাবে বিজয় লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো, যদি আভ্যন্তরীণভাবে যদি তারা গণতন্ত্রের চর্চা না করে, তাহলে তারা যেটা করবে, ক্ষমতায় আসার পর তারা কিন্তু আবারও পরিচালিত হওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ কায়দায়, অর্থাৎ আবার সেই তত্ত্বাবধায়ক সরকারকে নেপোটিজম করা বা সেটাকে এক ধরনের অন্য পক্ষকে, বিরোধী পক্ষকে একেবারে দমন পূরণের মধ্যে রেখে আবারও যাতে ক্ষমতায় আসা যায়, তার জন্য নানান রকম কূট কৌশল করবে। কিন্তু একটা সিস্টেম, তারা বলেছে আমরা একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা এক স্বৈর শাসককে বিদায় করে আর স্বৈর শাসক দেখতে চাই না, এক স্বৈরতন্ত্রকে বা সিস্টেমকে বিদায় করে আর একটা স্বৈরতান্ত্রিক সিস্টেম আমরা চাই না। তার মানে এখানে ব্যক্তি দল না, একটা সিস্টেম প্রতিষ্ঠা করা। এই সিস্টেম প্রতিষ্ঠা করতে গেলে বিএনপি কিন্তু এর আগে তার ক্ষমতায় কিন্তু কখনো সে প্র্যাকটিস করেনি বা প্রতিষ্ঠা করেনি। যদি করতো তাহলে আজকের এই বিপর্যয় হতো না। তো এখন বরং তত্ত্বাবধায়ক সরকার নামক যে ব্যবস্থা ছিল একটা মোটামুটি, সেই ব্যবস্থারও কবর রচনা হয়েছিল কিন্তু বিএনপির সময়। এই যে বিচারপতিদের বয়স বাড়ানো, এই পরিস্থিতির মধ্য দিয়ে, তারপরে যাক এই বিস্তারিত আর না বলি, এটা আরেক আলোচনায় বলি। কিন্তু এই যে জনগণের অধিকার, ভোটের অধিকার, এটাকে সমন্বিত রাখার জন্য এবং নির্বাচন ব্যবস্থার একটা স্থায়ী সিস্টেম যদি প্রতিষ্ঠা করা না যায়, পরবর্তী নির্বাচিত সরকার যদি দলীয় সরকার হিসেবে আমরা ধরেই নিই, বিএনপি ক্ষমতায় এসে যদি সেটি না করে, মানবাধিকার লঙ্ঘন এটা যাতে কোনোভাবেই না হয়, বিরোধী দল মতকে নিপীড়ন এটি যাতে কোনোভাবেই না হয়, এই যে সিস্টেমগুলি ডেভেলপ করা একটা দলীয় সরকারের পক্ষে এটা কঠিন। সেই কঠিন কাজটা কি বিএনপি করতে পারবে? বিএনপির মধ্যে আমূল সংস্কার যদি না হয়, তাহলে কিন্তু আবারও সেই আওয়ামী লীগের লাইনেই তাকে হাঁটতে হবে। এখন এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটি চেতনা সঞ্চারিত হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। ফলে জনগণ জানে যে কোনো স্বৈরতন্ত্রকে আন্দোলনের মধ্য দিয়ে হটানো সম্ভব। জনগণ এই যে শক্তির একটা সন্ধান পেল, এই শক্তিটাকে ধারণ করে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্য সকল রাজনৈতিক দল, যদি তারা আভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক না হয়, গণতন্ত্রের চর্চা না করে, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না, এটা মোটামুটি পরিষ্কার। সুতরাং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, যারা সম্ভাব্য আগামীতে ক্ষমতায় আসতে পারে, তারা কতখানি পরিবর্তন হবে, তারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবে কিনা, এই গণঅভ্যুত্থানের এই চেতনার চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা তার দলকে পুরো এটা মেকানিজমটা, সিস্টেমটা পরিবর্তন করতে হবে। দলের নেতাদের বক্তব্য, বিবৃতি, আচরণ কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত গণতান্ত্রিক করতে পারবে কিনা, মানুষের পক্ষে থাকবে কিনা, নাকি ছাত্রলীগের কার্যক্রমের বদলে সেই ছাত্র দল, অর্থাৎ ছাত্রলীগ যে চাঁদাবাজি, লুণ্ঠন, লুটপাট, মানুষকে অত্যাচারের যে অর্গানগুলো তারা তৈরি করেছে এই 15 বছরে, সেই সিস্টেমটা কি তারা বসে যাবে, নাকি ভিন্ন একটি চিন্তা চেতনা আলোকে দলকে সাজাবে, সরকারকে সাজাবে? তাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এবং এখনই এই লক্ষ্যে কাজ করতে হবে। নতুবা কিন্তু আবারও সেই ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা মাথায় রেখেই রাজনৈতিক দলগুলোকে তার আমূল পরিবর্তন বা সংস্কার ঘটাতে হবে। তা নাহলে কিন্তু মহা বিপদ হবে। কেননা জনগণ কি করতে পারে সেটা কিন্তু হাসিনা সরকারকে উৎখাতের মধ্য দিয়ে কিন্তু সেটা তারা দেখিয়ে দিয়েছে। সুতরাং বলবো, সাধু সাবধান।